প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছো? আজকে আমার এই বেসিক ইংলিশ গ্রামারের একটি ক্লাস তোমাদের সামনে নিয়ে আসব। সেটি হলো অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব আমরা বিভিন্নভাবেই চিনি, হয়তো কেউ এদের পরিপূর্ণ রূপটা জানি না, অথবা অক্সিলারি ভার্ব কোনগুলো বলতে গেলে এলোমেলো করে ফেলি। আজকে আমি পূর্ণাঙ্গ একটি অক্সিলারি ভার্বের রূপ তোমাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আর এই অক্সিলারি ভার্বগুলো আসলে কি কি, এদের কাজগুলো কি ইত্যাদি বিষয় নিয়ে আমার এই আলোচনাটা এখন হবে। আজকের ক্লাসটি মূলত এটা ক্লাস 6, 7, 8, 9 সবাই তোমরা দেখতে পারবে। এটা যেহেতু গ্রামার সকলের জন্যই গুরুত্বপূর্ণ হবে। তো ঠিক আছে, আমরা মূল ক্লাসে ফিরে যাই। অক্সিলারি ভার্বগুলোর মধ্যে প্রথমে আমরা যেটা শিখব সেটা হলো টু বি ভার্ব। টু বি ভার্ব কারা কারা এবার আমরা একটু দেখে নিই। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিন, বিং, উইল বি। দেখো অক্সিলারি ভার্বগুলো আমি বোর্ডে লিখেছি। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিন, বিং, উইল বি। বিন এবং বিং এগুলো আমাদের প্যাসিভের জন্য লাগবে, আর মূলত বাকিগুলোকে আমরা সাধারণ অক্সিলারি ভার্ব ধরতে পারি। এখানে দেখো এই অক্সিলারি ভার্বগুলোর প্রেজেন্ট ফর্মে কারা কারা থাকে। প্রেজেন্টে থাকবে এম, ইজ, আর। পাস্ট ফর্মে কে থাকবে? পাস্ট টেন্সে থাকবে ওয়াজ, ওয়ার। আর ফিউচারে কে থাকবে? ফিউচারে থাকবে উইল বি। তাহলে উইল বি এখানে আমরা শ্যাল বিও দিতে পারি। তো বর্তমানে শ্যালের ব্যবহারটা অনেকটাই কমে গেছে, সেজন্য আমরা উইল বিটাই রাখছি। তাহলে টু বি ভার্বগুলো প্রেজেন্ট ফর্ম হলো এম, ইজ, আর, পাস্ট ফর্ম হলো ওয়াজ, ওয়ার, আর ফিউচার ফর্ম হলো উইল বি অথবা শ্যাল বি। আমরা উইল বিটাকে কাউন্ট করব। এখন আসো, এই ভার্বগুলো তোমাদেরকে মুখস্থ করতে হবে। কেন মুখস্থ করবে? মুখস্থ করা লাগবে এই জন্য যে এদের কিছু কাজ আছে, এরা কিছু নির্দিষ্ট কাজ করার জন্য এই পৃথিবীতে আসছে। তো এদের কাজগুলো কি কি? এদের টু বি ভার্বগুলো পৃথিবীতে আসছে মূলত 3টি কাজ করার জন্য। টু বি ভার্বের কাজ 3টি। 1 নাম্বার দিতে পারি আমরা কাজ হলো কন্টিনিউয়াস টেন্স তৈরি করা। তো কন্টিনিউয়াস টেন্স তৈরি করার জন্য এদের একটা কাজ হলো কন্টিনিউয়াস টেন্স তৈরি করবে। যেমন আমি একটা উদাহরণ যদি দিই, হি ইজ প্লেয়িং ফুটবল। দেখো এখানে এটা কন্টিনিউয়াস টেন্স, ভার্বের সাথে আমাদের আইএনজি আছে, তার আগে একটি টু বি ভার্ব বসেছে। তাহলে টু বি ভার্বগুলোর একটি প্রধান কাজ হলো তারা কন্টিনিউয়াস টেন্স তৈরি করতে সাহায্য করবে। নাম্বার 2, প্যাসিভ বাক্য তৈরি করা। দেখো
ফুটবল ইজ প্লেড ইন দ্য ফিল্ড, এর অর্থ হলো ফুটবল মাঠে খেলা হয়। আচ্ছা, এখন দেখো এখানে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, তার আগে একটি টু বি ভার্ব বসেছে। তার মানে হলো এখানে এই ভার্বটাকে পার্টিসিপাল ফর্ম এবং তার আগে টু বি বসে পুরো বাক্যটিকে প্যাসিভ বাক্যে পরিণত করেছে। অর্থাৎ টু বি ভার্বের আরও একটি অন্যতম কাজ হলো তারা প্যাসিভ বাক্য তৈরি করবে। তাহলে কাজ গেল কয়টা? দুইটা। একটা হলো কন্টিনিউয়াস টেন্স তৈরি করা, আর একটি হলো প্যাসিভ বাক্য তৈরি করা। টু বি ভার্বের আরও একটি কাজ আছে, সেটি হলো মেইন ভার্ব হিসেবে বসা। এটি মেইন ভার্ব হিসেবেও বসবে। কিরকম? দেখো, হি ইজ এ স্টুডেন্ট, সে হয় একজন ছাত্র। আচ্ছা, সে হয় একজন ছাত্র। এই যে এখানে শুধু টু বি ভার্ব ইজ ছাড়া আর কাউকে দেখা যাচ্ছে না। অর্থাৎ যখন আমরা দেখব শুধুমাত্র টু বি ভার্ব, তখন আমাদেরকে মনে করতে হবে এটি হলো মেইন ভার্ব। আর আরেকটি কথা তোমাদেরকে বলে দিই, যেই বাক্যে শুধু একটি ভার্ব থাকবে সেটি হবে মেইন ভার্ব। আচ্ছা, এবার আসো, টু বি ভার্বের প্রধান তিনটি কাজ আমাদের শেষ। তাহলে এই টু বি ভার্বগুলো পৃথিবীতে আসছে তিনটি কাজ করার জন্য মূলত। তার মধ্যে একটা ছিল কন্টিনিউয়াস টেন্স তৈরি করা, 2 নাম্বার ছিল প্যাসিভ বাক্য তৈরি করা, এবং 3 নাম্বার ছিল মূল ভার্ব হিসেবে বসা। তিনটি কাজেরই আমি 3টি উদাহরণ দিয়েছি। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছো। এইবার আসো টু হ্যাভ ভার্ব। টু হ্যাভ ভার্ব কারা কারা? হ্যাভ, হ্যাজ, হ্যাড, উইল হ্যাভ। দেখো, এদের আবার প্রেজেন্ট ফর্মে কে বসে? প্রেজেন্ট ফর্মে হবে দুটি, সেটি হলো হ্যাভ আর একটি হলো হ্যাজ। পাস্ট ফর্মে কে বসবে? পাস্ট ফর্মে হলো একটি, সেটি হলো হ্যাড। ফিউচারে কে বসবে? ফিউচারে একটি, সেটি হলো উইল হ্যাভ। ওকে, তাহলে প্রেজেন্ট ফর্মে কে বসবে? হ্যাভ এবং হ্যাজ। পাস্টে কে বসবে? হ্যাড। ফিউচারে বসবে উইল হ্যাভ। এখন এরা কেন পৃথিবীতে আসছে? এদের কাজ কি আসলে? টু হ্যাভ ভার্ব মূলত দুটি কাজ করে। তাহলে আমরা লিখতে পারি টু হ্যাভ ভার্ব এর কাজ দুটি। কি কি? এক নাম্বার হলো পারফেক্ট টেন্স তৈরি করা। পারফেক্ট টেন্স তৈরি করবে, অর্থাৎ যে কোনো পারফেক্ট টেন্সে যদি আমরা করতে চাই, সব রকমের সব ধরনের পারফেক্ট টেন্সে আমাদের টু হ্যাভ ভার্ব লাগবে। টু হ্যাভ ভার্ব ছাড়া পারফেক্ট টেন্স হবে না। যেমন আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। দেখো, এখানে টু হ্যাভ মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম। যখনই মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম থাকবে, তার আগে একটি টু হ্যাভ ভার্ব থাকবে। এই বাক্যটা হবে পারফেক্ট টেন্স। যদিও তোমাদেরকে আমি এখন টেন্স পড়াচ্ছি না, কিন্তু এই ভার্বগুলোর কাজ কি, এদের বেসিক কাজগুলো আমাদের জানতে হবে। এদের বেসিক কাজগুলো যখন আমরা জানবো, তখন আমাদের টেন্সে যখন যাব বা অন্যান্য ক্ষেত্রে যখন এদের ব্যবহার দেখব, এটা আমাদের কাছে অনেক সহজ মনে হবে। তাহলে টু হ্যাভ ভার্বের কাজ দুটি, তার মধ্যে একটা প্রধান কাজ হলো পারফেক্ট টেন্স তৈরি করা, যেটি আমরা এখানে একটা উদাহরণের মাধ্যমে আমি তোমাদেরকে দেখিয়েছি। নাম্বার 2 হলো মেইন ভার্ব হিসেবে বসা। যেমন আই হ্যাভ আ কার, আমার একটি গাড়ি আছে। এখানে দেখো, শুধুমাত্র হ্যাভ ছাড়া আর কোনো ভার্ব নেই। তার মানে যেই বাক্যে
একটি মাত্র ভার্ব থাকে তাকেই আমরা মেইন ভার্ব বলবো। এই দুটি প্রধান কাজ মূলত টু হ্যাভ ভার্ব দিয়েই করা হয়। ঠিক আছে, টু হ্যাভ ভার্বের কাজগুলো আমাদের শেষ হলো। এইবার আমরা একটু চলে যাই টু ডু ভার্বের কাছে। টু ডু ভার্ব কারা? ডু, ডাজ, ডিড, উইল ডু। এরপর যদি তোমাদেরকে ওই ফর্মটা মানে টু ডু ভার্বের ফর্মগুলো যদি একসাথে শিখতে চাও তোমরা এটাও দিয়ে দিতে পারো, যেমন হতে পারে ডান, হতে পারে ডুইং, এগুলো পাশে দিয়ে একটু দিলা আর কি, অর্থাৎ মনে রাখার জন্য। বাট বেসিক্যালি ডু, ডাজ, ডিড, উইল ডু এই চারটি শব্দকে আমরা টু ডু ভার্ব বলবো। ওকে, প্রেজেন্ট ফর্মে আসি আমরা। প্রেজেন্ট টেন্সে যদি আমরা টু ডু ভার্বের রূপগুলো দেখতে চাই তাহলে হবে ডু এবং ডাজ। পাস্ট টেন্সে যদি এদের রূপগুলো দেখতে চাই তাহলে হবে ডিড। আর ফিউচারে যদি এদের রূপটা দেখতে চাই তাহলে হবে উইল ডু। আচ্ছা, তাহলে প্রেজেন্ট টেন্সে হবে ডু এবং ডাজ, পাস্ট টেন্সে হলো একটি, সেটি হলো ডিড, আর ফিউচারে হলো একটি, সেটা হলো উইল ডু। ওকে, এখন এই ভার্বগুলো আসলে মূলত কি কি কাজ করে, এরা পৃথিবীতে কেন আসছে, এদেরকে কেন মুখস্থ করতে হবে? টু ডু ভার্বের কাজ অনেকগুলো আছে, তন্মধ্যে প্রধান কাজ হলো তিনটি। কি কি আমরা একটু লিখি। টু ডু ভার্ব এর কাজ অনেক, তবে প্রধান কাজ তিনটি। কি? এক নাম্বার হলো নেগেটিভ বাক্য তৈরি করা, অর্থাৎ কোনো বাক্যকে যদি তুমি স্বাভাবিকভাবে নেগেটিভলি প্রকাশ করতে চাও তাহলে তোমাকে টু ডু ভার্বের সাহায্য নিতে হবে, যেই বাক্যে অক্সিলারি ভার্ব থাকবে না। আমি একটি উদাহরণ দিই, দেখো, হি ইজ ডুইং দ্য ওয়ার্ক। এই বাক্যটি একটি সাধারণ বাক্য, পজিটিভ বাক্য, সে কাজটি করছে। এখন এই বাক্যকে যদি আমি নেগেটিভ করতে চাই সেক্ষেত্রে আমাকে লিখতে হবে হি ইজ নট ডুইং দ্য ওয়ার্ক। দেখো, সে কাজটি করছে না, এই বাক্যটি হয়ে গেল আমার নেগেটিভ। তো যেই বাক্যে যদি বাক্যটি আমি একটু এইভাবে লিখি, হি প্লেস ফুটবল, হি প্লেস ফুটবল, সে ফুটবল খেলে। এখন এই বাক্যটাকে আমি নেগেটিভ করব কিভাবে? আচ্ছা, আপাতত কথা হলো যে যেই বাক্যকে, কোনো বাক্যকে যদি আমরা নেগেটিভ করতে যাই সেক্ষেত্রে আমাকে একটা নট আনতে হবে। নট ছাড়াও নেগেটিভ করা যায়, কিছু নেগেটিভ ওয়ার্ড থাকে, যেমন নেভার থাকে, সেলডম থাকে, রেয়ার থাকতে পারে, নাথিং, নোবডি ইত্যাদি শব্দগুলো দিয়েও নেগেটিভ করা যায়। কিন্তু সাধারণ কোনো বাক্যকে যদি আমরা নেগেটিভ করতে চাই সেক্ষেত্রে আমাকে দেখতে হবে বাক্যের অক্সিলারি ভার্বটা কোথায় আছে, আর ওই অক্সিলারি ভার্বের সাথে আমরা নটটাকে যদি বসিয়ে দিতে পারি তাহলে বাক্যটি আমাদের নেগেটিভ হয়ে যাবে। দেখো, হি ইজ, এখানে ছিল হি ইজ ডুইং দ্য ওয়ার্ক, সে কাজটি করছে। এখন আমি এটাকে নেগেটিভ বললাম, হি ইজ নট ডুইং দ্য ওয়ার্ক, সে কাজটি করছে না। কিন্তু এই বাক্যের ক্ষেত্রে দেখো, হি প্লেস ফুটবল, সে ফুটবল খেলে। এখন আমাকে করতে হবে যে সে ফুটবল খেলে না, তো এই ক্ষেত্রে কিভাবে দিব? হি ডাজ নট প্লে ফুটবল। দেখো, হি ডাজ নট প্লে ফুটবল, এই জায়গায় যেহেতু আমাকে নট বসাতে হবে, আর নটের একটা ধর্ম হলো সে একা একা বাক্যে বসে না, তার সাথে একটা অক্সিলারি ভার্ব নিয়েই সে বসে। তো এক্ষেত্রে আমাকে টু ডু ভার্বের কাছে যেতে হবে।
টেন্স অনুযায়ী আমরা যেমন এটা প্রেজেন্ট টেন্সে ছিল সেজন্য আমি ডাজটাকে চয়েস করলাম, আর আমার সাবজেক্ট ছিল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি। যেহেতু হি আছে সেজন্য ডাজ বসবে, আর ডাজের সাথে আমরা নট বসিয়ে বাক্যটাকে নেগেটিভ করলাম। আচ্ছা, এটা ছিল টু ডু ভার্বের একটি প্রধান কাজ, নেগেটিভ বাক্য তৈরি করা। এবার আসো 2 নাম্বার কাজটা কি। ইন্টারোগেটিভ বাক্য তৈরি করা। যেমন আমি যদি আগের উদাহরণটা একটু দিই, দেখো এটি একটি সাধারণ বাক্য, হি ইজ ডুইং দ্য ওয়ার্ক, সে কাজটি করছে, এটা সাধারণ বাক্য। এখন এই বাক্যকে আমি ইন্টারোগেটিভে নিয়ে যাব, তো স্বাভাবিকভাবে ইন্টারোগেটিভের একটি কমন নিয়ম হলো সাবজেক্টের আগে যখন অক্সিলারি ভার্ব বসানো হয় তখন বাক্যটি প্রশ্নবোধক হয়ে যায়। যেমন ইজ হি ডুইং দ্য ওয়ার্ক, প্রশ্ন হয়ে গেল। ইজ হি ডুইং দ্য ওয়ার্ক, সে কি কাজ করছে, এটা এখন প্রশ্ন হয়ে গেল। কিন্তু সমস্যাটা হবে এই জাতীয় বাক্যে, হি প্লেস ফুটবল, এই বাক্যটাকে আমি প্রশ্নবোধক বাক্য কিভাবে তৈরি করব। যেহেতু এই বাক্যটার মধ্যে আমার অক্সিলারি ভার্ব নেই, সেহেতু আমাকে প্রশ্ন যদি করতে যাই, প্রশ্নের ধর্ম হলো আগে সাবজেক্টের আগে বসবে একটা অক্সিলারি ভার্ব, কিন্তু আমার এই বাক্যে তো অক্সিলারি ভার্বই নেই। সেক্ষেত্রে আমাকে যেতে হবে ডু, ডাজ, ডিড, উইল ডু এদের কাছে। টেন্স প্রেজেন্ট টেন্স হলে আমরা যাব ডু অথবা ডাজের কাছে। যদি এটা আমার পাস্ট টেন্সে হতো, যেমন প্লেড হলে আমি নিতাম ডিড, আর ফিউচার হলে তো একটা সিম্পটম থাকতোই। আচ্ছা, এই বাক্যটা যেহেতু প্রেজেন্ট টেন্সে সেহেতু আমাকে নিতে হবে ডাজ। ডাজ হি প্লে ফুটবল, আর এই অ্যাসটা আমাদের যেহেতু ডাজ আছে, ডাজের সাথে এটা চলে আসছে, এখানে আমি আর অ্যাস ইচ্ছে করলেও দিতে পারবো না, এটা দেওয়ার সুযোগও নেই। ডু, ডাজ, ডিড এদের পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্মটাই বসবে, অন্য কিছু বসবে না। আচ্ছা, এই ছিল আমাদের দ্বিতীয় কাজটি, অর্থাৎ ইন্টারোগেটিভ বাক্য তৈরি করবে। তন্মধ্যে ইন্টারোগেটিভ যেই সব বাক্যের মধ্যে আমাদের অক্সিলারি ভার্ব থাকবে না, ওই বাক্যগুলোকে ইন্টারোগেটিভ করার জন্য, প্রশ্নবোধক বাক্যে পরিণত করার জন্য আমরা ডু, ডাজ, ডিড প্রয়োজন বেদে যাকে প্রয়োজন তাকে নিয়ে আসব। এই গেল আমাদের দুটি কাজ। তোমাদেরকে আরেকটি কথা বলে রাখি, টু ডু ভার্বকে বলা হয় ব্যাংক অফ অক্সিলারি ভার্ব, অর্থাৎ এখানে যেখানেই তোমার সমস্যা দেখা দিবে অক্সিলারি ভার্বের, সেখানেই তোমরা টু ডু ভার্ব থেকে ভার্ব এনে কাজটি করে নিতে পারবা। এইবার আসো 3 নাম্বার কাজে যাই। মেইন ভার্ব হিসেবে বসা, অর্থাৎ এটি মেইন ভার্ব হিসেবেও বসবে। যেমন ওয়ার্ক, হি ডাজ দ্য ওয়ার্ক। দেখো এখানে ডাজ এটাই হলো আমার মেইন ভার্ব, কারণ এই বাক্যে আর কোনো ভার্ব নেই। এই ওয়ার্কটা যদিও আমাদের ভার্ব, কিন্তু এটার আগে আর্টিকেল বসে এটা এখন নাউন হয়ে গিয়েছে। আচ্ছা, হি ডাজ, সে করে, দ্য ওয়ার্ক, সে কাজটি করে। এখানে একটি মাত্র ভার্ব, সেটা হলো ডাজ, আর যেখানে বা যেই বাক্যে একটি মাত্র ভার্ব থাকে সেটি হয় মেইন ভার্ব। তাহলে এই প্রধান 3টি কাজ আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম টু ডু ভার্বের। কি কি? 1 নাম্বার কাজ হলো নেগেটিভ বাক্য তৈরি করা, 2 নাম্বার কাজ হলো ইন্টারোগেটিভ বাক্য তৈরি করা, 3 নাম্বার কাজ হলো মেইন ভার্ব হিসেবে বসা। এই টু ডু ভার্বের এই কাজগুলো সাধারণত করে। এরপরে আসো মডালস ভার্ব। মডালস ভার্ব কারা কারা? উইল, উড,
shall, should, can, could, may, might, must, need, dare, used to, ought to, be going to, etc. আচ্ছা, দেখো মডালস ভার্বগুলোর মধ্যে উল্লেখযোগ্য যে ভার্বগুলো সেগুলো হলো উইল, উড, শ্যাল, শুড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, নিড, ডেয়ার, ইউজ টু, অট টু, বি গোয়িং টু, এটসেট্রা। আচ্ছা, এখন দেখো এই ভার্বগুলোর একটি প্রধান কাজ আছে, অর্থাৎ এদের কাজ থাকবে একটি, অর্থাৎ মডালসের ভার্ব এর কাজ আমরা একটি দিতে পারি। একটি কি সেটি? মডালস ভার্ব সব সময় অন্য ভার্বকে সাহায্য করে, অর্থাৎ মডালস ভার্ব কখনো বাক্যে একা বসবে না, তারপরে আরেকটি ভার্ব অবশ্যই থাকবে। ইভেন মডালসের পরে মডালস ভার্ব এর পর মেইন ভার্ব সব সময় প্রেজেন্ট ফর্ম হবে বা বেস ফর্ম বা ভার্ব ওয়ান, প্রেজেন্ট ফর্ম হবে। এটাকে কেউ প্রেজেন্ট ফর্ম বলে, কেউ ভার্ব ওয়ান বলতে পারে, বা কেউ বেস ফর্ম বলে, কোনো প্রবলেম নাই, এটা আমরা বুঝে গেলেই হলো। তাহলে মডালস ভার্বের কাজ হলো একটি, কি? মডালস ভার্ব সবসময় অন্য ভার্বকে সাহায্য করে। মডালস ভার্ব কখনোই বাক্যে একা বসবে না, মডালস ভার্বের পর সবসময় মেইন ভার্বটা হবে প্রেজেন্ট ফর্মের। যদি একটা উদাহরণ দিই আমি, যেমন হি ক্যান রাইট এ লেটার, অথবা আই ক্যান ডু দ্য ওয়ার্ক। দেখো এখানেও রাইট একটা মেইন ভার্ব, এখানে ডুটা হলো মেইন ভার্ব, আর এটা ক্যান হলো মডালস ভার্ব, আর এ ক্যান হলো মডাল ভার্ব। আচ্ছা, এখানে হি ক্যান রাইট আ লেটার, সে একটি চিঠি লিখতে পারে। আই ক্যান ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে পারি। এই প্রত্যেকটা জায়গাতে দেখো মেইন ভার্বের আগে একটা মডাল ভার্ব বসেছে, আর মডালসের পরে যে ভার্বটি বসেছে সেটি হলো প্রেজেন্ট ফর্ম। সেমভাবে এখানেও ডু হলো মেইন ভার্ব, তার আগে আছে মডালস ভার্ব। মডালস ভার্ব তারপরে যে মেইন ভার্বটি বসেছে সেটি হলো প্রেজেন্ট ফর্মের। এখানে তোমরা আবার এলোমেলো করে ফেলবা, যেহেতু এম বি দোনো জায়গায় এম আর ভি, আমি এটাকে একটু এভাবে লিখি, মডালস ভার্ব, এই জায়গাটাতে একটু দিই মডালস ভার্ব। আচ্ছা, যাই হোক, তোমরা বুঝতে পারবে, এই আলোচনাটি শুনলে এটা আরো ক্লিয়ার মনে হবে। তাহলে মডালস ভার্বের কাজ হলো একটি, সেটা হলো অন্য ভার্বকে সাহায্য করে। এবার তোমাদেরকে আমি আরো একটু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে দিই, সেটা হলো ইংরেজিতে আরো দুটি অক্সিলারি ভার্ব মডালস হিসেবে কাজ করতে পারে, যেমন টু বি ভার্ব। এই টু বি ভার্বগুলো এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এই ভার্বগুলো আমাদের মডালস হিসেবেও কাজ করতে পারে যদি এদের পর টু থাকে। যেমন এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু ইত্যাদি। এই ভার্বগুলো এখন আর টু বি ভার্ব নেই,
এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু ইত্যাদি, ওয়ার টু, এই ভার্বগুলো হলো এখন মডালস হয়ে গেল। এগুলোকে অবশ্যই ইংরেজিতে সেমি মডালস ভার্ব বলে। আসলে কাজ যেহেতু একই রকম মডালসের মতো, সেজন্য এদেরকে আমি মডালসই বলে থাকি। তাহলে এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়ার টু, এই ভার্বগুলোও মডালস ভার্ব হিসেবে পরিচিত। এদের পরও ভার্ব হবে প্রেজেন্ট ফর্ম। যেমন আই এম টু গো টু ঢাকা। আই এম টু গো টু ঢাকা, আমাকে ঢাকায় যেতে হয় বা আমার ঢাকায় যাওয়ার কথা ইত্যাদি অর্থগুলো এরকম দিবে। এই যে দেখো এখানে এটা হলো মেইন ভার্ব প্রেজেন্ট ফর্ম, আর এটা হলো মডালস। এরপরে এটা গেল টু বি ভার্বের বিষয়। এরপরে আসো আরেকটি ভার্ব আছে যেটা মডালস ভার্বের মতো আচরণ করবে, সেটি হলো টু হ্যাভ। টু হ্যাভ ভার্ব কোনগুলো? হ্যাভ, হ্যাজ, হ্যাড, উইল হ্যাভ, এই ভার্বগুলো টু হ্যাভ ভার্ব হিসেবে পরিচিত। এদের সাথেও যদি আমার টু থাকে তখন এরা আর টু হ্যাভ ভার্ব হিসেবে কাজ করবে না, এরা হয়ে যাবে মডালস ভার্ব। যেমন হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এই ভার্বগুলো এদের পরেও ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। যেমন আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক। আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক, আমাকে কাজটি করতেই হয়, এটা আমাকে করতে হবে। এই যে একটা বাক্য, এখানে দেখো হ্যাভ টু এর পরে ভার্বের মেইন ভার্ব প্রেজেন্ট ফর্ম, আর এটাকে আমরা এখন আর টু হ্যাভ বলতে পারবো না, এটাকে বলবো মডালস। তাহলে দেখা গেল টু বি এবং টু হ্যাভ ভার্বগুলো মডালসের মতো আচরণ করবে যদি এদের পর টু থাকে। আচ্ছা, এই ছিল আমাদের অক্সিলারি ভার্বের একটি সংক্ষিপ্ত আলোচনা। তো তোমরা আশা করি ভিডিওটি দেখলে ইনশাল্লাহ এই ভার্বগুলো বারবার দেখলে আর একটু প্র্যাকটিস করলে এটি তোমাদের আয়ত্তে চলে আসবে। তো ভালো থাকবে আর নিয়মিত ভিডিওগুলো দেখবে, সেই অনুযায়ী নিজেকে আরও বেশি আপডেট করার চেষ্টা করবে। পরবর্তীতে আরেকটি ক্লাস নিয়ে আসবো ইনশাল্লাহ। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সবার জন্য দোয়া করবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।